নমস্কার বন্ধুরা, গল্প সময় প্রতিমের সাথে আপনাকে স্বাগত জানাই। আজকের ভয়ঙ্কর গল্প রুম 406, আয়নার মানুষ। রাত তখন 3টে। কলকাতা শহরের উপর অঝোর বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, আর এক ভাঙা পুরানো বিল্ডিংয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে হোটেল অপ্সরা। বাইরের থেকেও বোঝা যায় না ভিতরে গা ছমছম নীরবতা। আজ এই হোটেলের রুম 406 এসেছে এক নতুন অতিথি, অরিত্রী সাহা। তিনি একজন ট্রাভেল ব্লগার, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার। অন্যরা যেখানে পাহাড়ের সাগরে গল্প বলে, অরিত্রী খোঁজে পরিত্যক্ত ভুতুড়ে জায়গা। আর হোটেল অপ্সরার নামে সে শুনেছিল এক ডার্কওয়েব ফোরামে। সেখানে বলা হয়েছিল রুম 406-এর আয়নাগুলো শুধু প্রতিচ্ছবি দেখায় না, তারা মনে রাখে যারা হারিয়ে গেছে। অরিত্রী এটাকে ভালো কন্টেন্ট ভেবেই বুক করে ফেলে। চেক ইন করার সময় ম্যানেজার বাবু এক চুপচাপ সে বলে, আপনি ওই ঘর নিতে চান? বেশ তো, কিন্তু আয়নাগুলোর দিকে বেশিক্ষণ তাকাবেন না কিন্তু। অরিত্রী হেসে বলে, আপনাদের মার্কেটিং টেকনিক তো দারুণ। ঘোষবাবু কিছু বলেন না, শুধু মুখ ফুরিয়ে নেন। রুমটা বেশ পুরানো, দেওয়ালের রং উঠে গেছে, বিছানার চাদরের পুরানো দাগ, আর সবচেয়ে অদ্ভুত 3টে বিশাল আয়না, একটা দরজার পাশে, একটা বিছানার সামনে, আর একটা বাথরুমের ভেতরে। আয়নাগুলো যেমন পুরানো তেমনি অস্বাভাবিক, একভাবেই যেন রাখা, যেন নিজের থেকেই পুরো ঘরটা দেখে ফেলতে পারে। অরিত্রী প্রথমেই ছবি তুলতে শুরু করে, ব্লগে লেখার জন্য ভিডিও তোলে, ইনস্টার জন্য পোস্ট তৈরি করে। কিন্তু হঠাৎ সে দেখে প্রতিটা ছবিতে পেছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, একজন পুরুষ, ধুলো জামা, শার্ট প্যান্ট, চুলু এলোমেলো। কিন্তু ঘরে তো অরিত্রী ছাড়া আর কেউ নেই। সে ছবি ডিলিট করে, আবার তোলে। ছায়াটা একই রকম জায়গাতেই থাকে, শুধু এবার তার মাথাটা একটু কাত করা, যেন দেখে হাসছে। রাত তখন 2:56। বিছানায় বসে অরিত্রী ভিডিও এডিট করতে করতে হঠাৎ ঘরের বাতাস ভারী মনে হতে লাগলো। আয়নার দিকে এসে তাকিয়ে বুঝলো ওর প্রতিচ্ছবি নেই। বিছানায় বসে আছে সে, কিন্তু আয়নায় ফাঁকা। তারপর হঠাৎ আয়নার ভেতর সেই লোকটা চলে এলো, ধীরে ধীরে হাত তোলে, কাঁচের উপর হাত রাখে লোকটা। চোখে তীব্র একটা দৃষ্টি, যেন বহুদিন ধরে কারোর দিকে তাকানোর সুযোগ পায়নি। তখনই বাথরুম থেকে একটা আওয়াজ এলো, জলের চুই চুই করে শব্দ পড়ছে, কিন্তু ট্যাপ তো বন্ধ ছিল। অরিত্রী ভয় পেয়েও সাহস করে টর্চটা জ্বালিয়ে বাথরুমে ঢোকে। বাথরুমে আয়নায় সেই লোকটা এবার স্পষ্ট বলে উঠল, তুই আমার ছায়া নে, তোর ছায়াটা তো আমি চেয়েছিলাম। অরিত্রী চিৎকার করে পেছনে ঘরে, কিন্তু সেখানে তো কেউ নেই। আয়নার দিকে তাকিয়ে সে দেখে তা নিজের প্রতিচ্ছবি নেই। লোকটার প্রতিচ্ছবি আস্তে আস্তে ও জায়গা নিচ্ছে, চোখ দুটো ওর মতোই রক্তচক্ষু হয়ে উঠেছে। সে দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসে। লিফট তখন বন্ধ, তাই সিঁড়ি বেয়ে নেমে আসে রিসেপশনে। ঘোষবাবু আরেকজন সিকিউরিটিকে ধরে। সে জ্ঞান হারানোর আগে শুধু বলতে পারে, ঘরটা খালি ছিল না, আয়নার মধ্যে সে আমাকে দেখেছিল। আয়নায় কেউ ছিল। ঘোষবাবু অফিস থেকে পুরানো রেজিস্টার বের করলেন, 1986 সালের রেকর্ড। সৌমিত্র নন্দী, একমাত্র ছেলে, মানসিক অসুস্থ। সে নাকি বলতো, আমি আয়নার ভেতরেই থাকি, এটা বাইরেরটা আমার নকল। এক রাতে সবাই যখন ঘুমিয়ে, সে নিজে নিজেই মাথায় আয়না ঠেলে দেয়, কাঁচ ভেঙে মাথায় গেঁথে যায়। মৃত্যুর আগে শেষ কথা, আয়না তো কিছু ধরে রাখে না, শুধু আমায় আটকে রাখে, কেউ যদি জায়গা দেয়। রুম 406-এর আয়না এখনো আছে, তারা চুপচাপ অপেক্ষা করে নতুন কারোর জন্য, যে হয়তো নিজের প্রতিচ্ছবির দিকে আরেকটু বেশিক্ষণ তাকিয়ে থাকবে। আপনি কি আয়নার দিকে তাকিয়ে আছেন? ভালো করে দেখুন তো, আপনি ছায়া ফেলছেন না তো, নাকি কেউ আপনার ছায়া নিচ্ছে? নমস্কার। এরপরের যদি গল্প শুনতে চান, রুম 311, যেখানে মাঝরাতে একটা পিয়ানো বেজে ওঠে, কিন্তু ছোঁয়ার কেউ নেই। এই গল্পটি শুনতে চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন বা হ্যাঁ লিখবেন। আজকের জন্য এতটাই।
দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন গল্পটি ভালো লাগলে। ধন্যবাদ।